আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গাল গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভয়েসটা প্লে করতেই আমার পুরো হুশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মাফিয়া গালের সে ভয়ঙ্কর আওয়াজে কেউ আমাকে মেইল করেছে। হে বচ্চ, আমার অস্তিত্ব তালাশ করতে যেও না। আমার অস্তিত্ব তালাশ করতে গেলে নিজেরই অস্তিত্ব হারিয়ে ফেলবে। ভয়েসটা শুনে থমথম খেয়ে গেলাম। এটা কি করে সম্ভব? মাফিয়া গাল আমায় মেইল করেছে। শুধু তাই নয়, আমি মাফিয়া গালের তালাশ করছি সেটা সে জানলো কি করে? বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমায় মেইল করে শাসাই, মাথায় তো কিছুই কাজ করছে না ভয়েসটা শোনার পর থেকে। কিন্তু আমিও তো থেমে থাকবো না। আমিও মাফিয়া গালের খোঁজ বের করেই ছাড়বো, সে যত বড়ই মাফিয়া হোক না কেন। আমি আকাশও কম না। চুপচে আসি বলে আমায় ভয় পেতে হবে এমন কোনো কিছুই নয়। মাফিয়া গালও জানে না যে আমি কত বড় খেলোয়াড়। যেই দিন আমি খেলতে নেমে যাব, সেই দিন এমন মাফিয়া গাল পথে পথে হোঁচট খেয়ে মরবে। এইসব নিয়ে চিন্তা ভাবনা করছি, তখনই দেয়াল ঘড়িটায় 9টার অ্যালার্ম বেজে উঠলো। ও আল্লাহ, 9টা বেজে গেছে কখন! আমার তো কলেজ যেতে হবে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। হেঁটেই রওনা হয়েছি। আরে ধুর, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি সবাইকে। চলেন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি আকাশ, পড়াশোনার সুবাদে শহরে আলাদা বাসা নিয়ে থাকি। আর পুরো পরিবার, বাবা মা ছোট বোন অন্য শহরে থাকে। আমি ইচ্ছে করে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইচ্ছে করে বলতে এটার একটা রিজন আছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার। সেটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন। তো এবার গল্পে ফেরা যাক। কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি গতকালের সেই রামিসা মেয়েটা গাছতলায় বসে বসে বই একটা হাতে নিয়ে পড়ছে। কোনো কিছু না ভেবেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম, কারণ এখনো ক্লাস শুরু হয়নি। আর ক্লাস হবে কিনা সেটাও সন্দেহ। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমাকে দেখে আজ নিজ থেকেই কথা বলল। কালকের বিষয়টা নিয়ে কিছু বলতে আসছেন বুঝি? আমি বললাম না, তেমন কিছু না। মানে হ্যাঁ। মেয়েটার এমন ধারা কথা শুনে কি বলবো সবটাই গুলিয়ে গেছে। মেয়েটি বলল, তো বলুন। আমি বললাম, আচ্ছা আপনার সাথে কি ফ্রেন্ডশিপ করা যাবে? মেয়েটি বলল, না, ফ্রেন্ডশিপ করা যাবে না, কারণ আমি কোনো ছেলের সাথেই চলাফেরা করি না। আমি বললাম, প্লিজ না করিয়েন না, আমি কিন্তু একদম বাজে ছেলে না। মেয়েটি বলল, তাও আমি পারবো না, তবে হ্যাঁ, পড়ালেখা নিয়ে টুকটাক কথা বলার প্রয়োজন হলে বলতে পারেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মেয়েটি বলল, কিন্তু আপনাকে তো কলেজে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ আমি নতুন। 1 মাস আগে অ্যাডমিশন নিয়েছি এই কলেজে, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে। তবে রেগুলার হয়েছি 1 সপ্তাহ হবে। মেয়েটি বলল, কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন? আমি বললাম, সেকেন্ড ইয়ারে। আপনি? মেয়েটি বলল, ও আপনিও তাহলে আমার সেম ক্লাস। আমি বললাম, তার মানে আপনিও সেকেন্ড ইয়ারে পড়েন? মেয়েটি বলল, হ্যাঁ। আচ্ছা এখন আমি একটু বিজি পড়া নিয়ে, আপনার সাথে পরে কথা হবে কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চেন হয় পরেই কথা বলবো। কিন্তু একটা কথা, আমরা যেহেতু একই ইয়ারের, তাহলে তুমি করে বলা যায়। মেয়েটি বলল, আমি আপনি ডেকেই মজা পাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেমনটা আপনার মর্জি। সেখান থেকে চলে আসলাম। বাপরে বাপ, কি মেয়ে, ভাবই দিচ্ছে না। আমার মনে জ্বলে আগুন আর সে বাজায় বিন। তবে সমস্যা নেই, তোমায় আমি নিজের করেই ছাড়বো। তোমায় নিজের মনে ফিক্সড করে নিয়েছি, বিয়ে করলে তোমায় করব। সেখান থেকে আসতে না আসতেই শামীম কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। শামীম বলল, কিরে তুই কখন এলি? আমি বললাম, এই তো একটু আগে। শামীম বলল, আচ্ছা চল ক্যান্টিনের দিকে যাই। কলেজের পরিবেশ দেখে মনে তো হচ্ছে না আজ ক্লাস হবে। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান।
আমি বললাম আমারও তাই মনে হচ্ছে, চল তাহলে ক্যান্টিনে যাই। তারপর দুইজন মিলে ক্যান্টিনে চলে গেলাম। কলেজে যেই দিন অ্যাডমিশন নিয়েছি সেই দিনেই শামীমের সাথে আমার পরিচয় হয়েছে। অল্প কয়েকদিনে খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে আমাদের। দুই বন্ধু মিলে ক্যান্টিনে বসে বসে কফি খাচ্ছিলাম। তখন এই আশেপাশের লোকজন সবাই একদিকে দৌড়ে ছুটে যাচ্ছে। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনারা এভাবে দৌড়াচ্ছেন কেন? লোকটি বলল, আরে ভাই আপনারা কোন দুনিয়ায় থাকেন হ্যাঁ, যে কোনো কিছু বলতে পারেন না? আমি বললাম, ভাই এ দুনিয়াতেই আছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। লোকটি বলল, আরে মাফিয়া গাল রাফিদকে মেরে উল্লাস চৌরাস্তার মোড়ে লটকে রেখে দিয়ে গেছে। লোকটার কথা শুনে মাথায় বড়সড় একটা বাস পড়লো। মাফিয়া গাল সত্যি তাহলে রাফিদকে মেরে ফেলেছে? শামীম চল তো তাড়াতাড়ি। শামীম বলল, চল। শামীমকে নিয়ে তাড়াতাড়ি চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কয়েক হাজার মানুষ একত্রে জমা হয়েছে। আর চৌরাস্তার মোড়ে একটা বটগাছের উপর রাফিদের লাশ ঝুলছে। রাফিদের লাশ দেখে নিজের এই কলিজা কেঁপে উঠল। একটা মেয়ের পক্ষে কি করে সম্ভব এটা? একটা মেয়ে শহরের নামকরা নেতাকে এমন বিভৎসভাবে মারলো যে দেখে বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ সেখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছি। ডিবি পুলিশ রাফিদের লাশ গাছ থেকে নামাচ্ছে। রাফিদের সারা শরীর স্পষ্ট। মানুষজনকে ঠেলে ডিবি পুলিশের দিকে এগিয়ে গেলাম। ডিবি পুলিশ রাফিদের লাশ মাটিতে নামালো। তাকে মাটিতে নামিয়ে শরীরের তল্লাশি চালিয়ে দেখে রাফিদের পকেটে একটা চিঠি, যেটাতে লেখা আছে, আজ দুপুর 3টায় আমি কালকের নাই লাইভে আসবো, সবাই তৈরি থাকেন ধামাকার জন্য। মাফিয়া গালের চিঠি পড়ে সবার চোখ কপালে উঠে গেল। কি করতে চাচ্ছে মাফিয়া গাল? রাফিদকে তো মেরেই ফেলেছে, আবার কি নতুন করে ধামাকা দিবে সে? না, আজ লাইভ দেখতে হবে। এইদিকে ডিবি পুলিশ সবার স্থান ত্যাগ করতে বলল। সবাই যে যার মতো চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। কলেজের দিকে আর গেলাম না। বাসায় এসে 3টা বাজার অপেক্ষা করছি। দুপুর 3টা বাজতে আর 2 মিনিট বাকি। তখন মাফিয়া গালে সেই ইউটিউব লিংকে ক্লিক করলাম আর চ্যানেলটা ওপেন হয়ে গেল। 3টা বেজে গেছে আর সাথে সাথে চ্যানেল থেকে মাফিয়া গাল লাইভে চলে আসলো। সে গতকালের ন্যায় মেকানিক্যাল একটা টোন ব্যবহার করে লাইভে এসেছে। আমি জানি আপনারা সবাই আমার লাইভের জন্য অপেক্ষা করছেন, সো অপেক্ষার প্রহর কেটে গেছে। আমি চলে এসেছি, এবার হবে আসল ধামাকা। আপনারা সবাই রাফিদের লাশ তো পেয়ে গেছেন, এবার লিস্টে রয়েছে এসপি ওসমান। তার মরার পালা চলে এসেছে। এসপি ওসমান, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। এবার তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সমাজের আড়ালে লুকিয়ে থাকা সব কয়টা মুখোশধারীকে এইভাবে ভয়ানক মৃত্যুদণ্ড দিব আমি। কেউ তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর শুনে রাখেন সকলেই, আমি কোনো খারাপ কাজ করছি না, সমাজের নষ্টাগুলোকে বেছে বেছে সাজা দিচ্ছি। এসপি ওসমানের মৃত্যুর পর বাকি টার্গেটের নাম আমি বলে দিব। এইসব কিছু আমি সমাজের ভালোর জন্যই করছি। তবে হ্যাঁ, আমার পার্সোনাল একটা মাকসাদ আছে, সেটা হলো আমি আগুনের সাথে দেখা করতে চাই। এইসব করে সে যেন নিজেই আমার কাজকর্ম দেখে আমার সাথে দেখা করে। যতদিন না সে আমার সাথে দেখা করবে ততদিন আমি এইসব করেই যাব। মাফিয়া গালের মুখে আগুন নামটা শুনে ভিতরে ছ্যাদ করে উঠলো। আল্লাহ, এ তো দেখি উল্টো চক্র। যেখানে মাফিয়া গালকে আমি খুঁজছি সেখানে সে উল্টো আগুনের তালাশ করছে। না, মাফিয়া গালের খোঁজ বের করতেই হবে। যে করেই হোক না কেন আমি মাফিয়া গালকে খুঁজে বের করবই। তবে আগে মাফিয়া গালের পরিশেষটা শুনি, সে কি বলতে চাই। মাফিয়া গাল বলছে, আগুন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি আমায় তালাশ না করেন তাহলে এইসব কোনোদিনও বন্ধ করব না আমি। একটা কোডিং দিয়ে গেলাম আমার 2244। এই কোডিংটা আপনি ছাড়া কেউ বুঝবে না, সো নিজেই আমার খোঁজ বের করুন। মাফিয়া গালের কোডিং শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। মাফিয়া গাল চাইছেটা কি? কিছুই তো মাথায় কাজ করছে না। সে আগুনের সাথে দেখা করতে চাই, তার উপরে আবার সে নিজের লিড কোড ইউজ করছে। মাথা তো পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। আর কিছুই যেন ভাবতে পারছি না, মাথা পুরো জ্যাম হয়ে গিয়েছে। মাফিয়া গাল লাইফ কেটে দিয়ে বের হয়ে গিয়েছে। এইদিকে আমার মাথায় প্যাটার্ন পড়ে গেছে, মস্তিষ্ক পুরো নিস্তেজ হয়ে গেছে আমার। না আর না, আগে নিজেকে একটু রিল্যাক্স করি, পরে না হয় মাফিয়া গালকে নিয়ে ভাবা যাবে। ডাটা অফ করে দিয়ে শুয়ে পড়লাম। এখন একটু ঘুমাবো, পরে না হয় ঘুম থেকে উঠে বিষয়টা নিয়ে ভাবা যাবে। যেমন ভাবা তেমন কাজ, সব চিন্তা এপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম। মাথা কেমন যেন ভারী হয়ে আছে। তাড়াতাড়ি কাকুর দোকানে যেতে হবে আমার, না হয় মাথা ঠিক হবে না। ওনার দোকানে গিয়ে চা খেয়ে আগে মাথা ঠিক করতে হবে। কাকুর দোকানে গিয়ে চায়ের অর্ডার করলাম। মাথার জ্যাম মোটামুটি ছুটছে মনে হচ্ছে। চা খেয়ে শরীরটা চাঙ্গা লাগছে একটু।
হ্যাঁ, এবার শান্ত মাথায় ভাবি মাফিয়া গালের কথা। আচ্ছা, মাফিয়া গাল আমার খোঁজ করছে কেন? সে চাই কি আমার কাছে? আর কেনই বা সেই সব কর্মকাণ্ড করছে? দেশে তো প্রশাসন আছে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার জন্য, তারপরও কেন মাফিয়া গাল আইনের বিপক্ষে যাচ্ছে? হাজারটা প্রশ্ন নিজেকে নিজে ছুড়ে মারলাম। এবার আমার শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে সব কয়টার প্রশ্নের উত্তর খোলাসা করতে লাগলো। দেখ, দেশের যেই অবস্থা তা কোনোদিন শুধরাবে না। একটার পর একটা দুর্নীতিবাজ পয়দা হয়েই যাবে, কখনো তাদেরকে থামানো যাবে না। নিজের মনের উত্তরের সাথে মাফিয়া গালের কর্মকাণ্ডের জাজমেন্ট করলাম। পরিশেষে যা বুঝতে পেলাম, হ্যাঁ, মাফিয়া গাল একদিকে ঠিকই করছে। যাদের শাস্তি হয় না সে তাদেরকে শাস্তি দিচ্ছে। এমন একটা মানুষেরই অভাব ছিল দেশে। কিন্তু একটা জিনিসের উত্তর কোনোভাবেই পেলাম না। মাফিয়া গাল আমার খোঁজ করছে কেন? কি চাই সে আমার কাছে? এটার উত্তর আমার জানতেই হবে। তবে তার জন্য মাফিয়া গালকে দরকার আমার। হ্যাঁ, মাফিয়া গালকে দরকার আমার। মাফিয়া গাল, তুমি অপেক্ষায় থাকো, জলদি দেখা হচ্ছে তোমার সাথে। কাকুর দোকান থেকে উঠে চলে এলাম। ভিতরে খালি একটা জিনিস এই কাজ করছে, মাফিয়া গালের খোঁজ বের করা। হ্যাঁ, সেটা আমি অতি শীঘ্রই বের করে ফেলবো। তারপরে হবে আসল খেলা। যদি অসাধু কোনো মতলব থাকে আগুনকে নিয়ে মাফিয়া গালের, তখন মাফিয়া গাল বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আগুনও কোনো ফেলনার জিনিস না, সেটা সে তখন হারে হারে টের পাবে। তবে তার একটা হেস্তনেস্ত করবই আমি। সে আগুনকে হয়রানি করিয়েছে। সে জানে না যে সে আগুন নিয়ে খেলা করছে। যে আগুন বছর 3 আগে জ্বলে উঠেছিল, সেই দিন কয়েক শতাধিক মানুষের চোখে মুখে ছিল কান্না, আর আতঙ্কে ছিল পুরো দেশ। আর সেই আগুনকে মাফিয়া গাল নামক 2 দিনের একটা মেয়ে ফোঁস করে দেখা করার জন্য। এটার মজা তাকে বুঝাবো আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। তারপর খেয়ে দিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, নিউজ ফিড ঘাটছিলাম। তখন মাফিয়া গালকে নিয়ে একটা পোস্ট সামনে এলো। কে যেন গ্রুপে মাফিয়া গালকে নিয়ে পোস্ট করেছে। পোস্টের ক্যাপশন লেখা, মাফিয়া গাল ইটস দ্য বেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ইস, আমিও যদি মাফিয়া গালের মতো হতে পারতাম। পোস্টটা দেখে একটাই রিয়াকশন মনে পড়লো, বাবা গো বাবা, টুরু লাভ। আরে বেডা, তোর যদি এতই মাফিয়া গালের মতো হওয়ার ইচ্ছা, তাহলে লিঙ্গ পরিবর্তন করে মাফিয়া গালের মতো কাজকর্ম শুরু করলেই তো পারিস। যত সব বিরক্তকর পোস্ট, মাথা পুরো বিগড়ে যাচ্ছে আমার মানুষের এইসব আহ্লাদ দেখে। কি যে পেয়েছে মাফিয়া গালকে নিয়ে মানুষ আল্লাহ জানে। যেখানেই যায় সেখানেই মাফিয়া গাল আর মাফিয়া গাল, পুরো ডিসকাস্টিং। বাঙালি কিছু একটা পেলেই ভার্চুয়াল জগতে তোলপাল শুরু করে দেয়, বিশেষ করে ফেসবুকে। বিরক্ত নিয়ে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কিন্তু আমি আমার খোঁজ চালু করে দিয়েছি। মাফিয়া গালের খোঁজ করতে করতে 2-1 দিন কেটে গেল। অনেক চেষ্টা চালিয়েছি মাফিয়া গালের খোঁজ বের করার, কিন্তু কোনো রকমই খোঁজ বের করতে পারলাম না। কিন্তু আমি হাল ছাড়বো না। তবে একটা কথা, আমি যদি পাওয়ার খাটাই তাহলে ঘন্টাখানিকের মধ্যে মাফিয়া গালের খোঁজ পেয়ে যাব। কারণ আমার জন্য কোনো কিছুই অসম্ভব না। আমি সেই খাতারনাক খিলাড়ি যে কিনা অনেক বড় বড় মাপের মানুষের হাল খারাপ করে দিয়েছি। আমি সেই আগুন। আমি একবার হাতের ইশারা করলেই মাফিয়া গালকে আমার সামনে নিয়ে চলে আসবে আমার ছেলে পেলে। কিন্তু আমি চাই না পাওয়ার খাটাতে। আমি চাই নিজের বলে ওকে বের করব। আর তাছাড়া পাওয়ার খাটাতে গেলে আমার অতীত সামনে চলে আসবে। কিন্তু আমি চাই না আমার অতীত সামনে আসুক। তাই চুপিসারে খোঁজ চালাতে থাকলাম। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। আমি মাফিয়া গালের খোঁজ চালু রাখলাম। এখনো তাকে বের করতে পারিনি। তবে হঠাৎ একদিন আরেকটা ভয়ঙ্কর ঘটনা সামনে এলো। মাফিয়া গাল সেই এসপিকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, রাফিদের থেকেও বিভৎসভাবে মেরেছে তাকে। এসপিকে মেরে তার যৌনাঙ্গ কেটে মুখের সাথে সেলাই করে দিয়ে কারেন্টের খাম্বায় লটকে রেখেছে। সাথে গলার মধ্যে একটা নেম প্লেট ঝুলিয়ে দিয়েছে, যাতে লেখা আছে, আমি এসপি এনামুল। দুর্নীতির জন্য আজ আমার এমন ভয়াবহ মৃত্যু হয়েছে। এবার তো আরো আতঙ্ক ছড়িয়ে গেল। আগের বার রাফিদ, এবার প্রশাসনিক কর্মকর্তা। এমন কর্মকাণ্ড করে মাফিয়া গাল এবার আরো ভাইরাল হয়ে গেল দেশে। এইদিকে আমার মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা। না, এবার আর চুপ থাকবো না। মাফিয়া গালকে এবার টেনে হিচড়ে বের করে আনবো আড়াল থেকে। আমি এইসব নিয়ে ভাবছি, তখন শামীমের ফোন। শামীম বলল, কিরে কই রে তুই? আমি বললাম, চৌরাস্তার মোড়ে। কেন? শামীম বলল, রামিসা তোর খোঁজ করছে, তাড়াতাড়ি কলেজে আয়। আমি বললাম, হঠাৎ রামিসা আমার খোঁজ করছে কেন? শামীম বলল, তা আমি জানবো কি করে? তুই কলেজে এসে ওর কাছ থেকে জেনে নে সে কেন তোর খোঁজ করছে। আমি বললাম, ওকে, আমি আসছি। ফোন কেটে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম।
আজ 2 দিন কলেজে যাওয়া হচ্ছে না, কারণ শরীর একটু অসুস্থ। তার থেকে বড় কথা মাফিয়া গালের খোঁজ করছি আমি, কিন্তু এখন শামীম ফোন দিয়ে যেতে বললো, তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। কিরে রামিসা কই? শামীম বলল ওই যে ওই দিকটাতে বসে আছে। আমি বললাম আচ্ছা আমি দেখে আসছি কেন ডেকেছে সে। শামীমকে রেখে রামিসার কাছে চলে গেলাম। এই যে কেন খোঁজ করছেন আমায়? রামিসা বলল কেন আপনি জানেন না? আমি বললাম আমি জানবো কি করে যে তুমি আমার কেন খোঁজ করছো? রামিসা বলল আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছিলেন, যে মনে নেই, সেটা আমি করে এনেছি বাসা থেকে। আমি বললাম ও মাই গড রামিসা, সরি সরি সরি, আমি আসলে সত্যি ভুলে গিয়েছিলাম জিনিসটা। আপনারা হয়তো ভাবছেন যে তাকে আমি কখন অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলছি, আর তার সাথে আমার কথা হলো কি করে। আসলে হলো যে সে আমায় যখন বলেছে পড়াশোনার বিষয় নিয়ে চাইলে বন্ধুত্ব করতে পারে সে, তারপর তার সাথে আমি সেইরূপ বন্ধুত্ব করি, কারণ কোনো কিছু হতে হলে তার সাথে আগে মিশতে হবে আমাকে। তাই আমি পড়াশোনার বাহানা দিয়ে তার সাথে মিশেছি। অনেক কষ্ট হয়েছে তার সাথে মিশতে, শুরুতে তো রাজি হয়নি, পরে পড়াশোনা বুঝিয়ে নেওয়ার বাহানা করে মিশেছি। রামিসা বলল এই যে কি হলো, চুপ হয়ে গেলে যে? আমি বললাম আরে না তেমন কিছু না। রামিসা বলল আচ্ছা নেন খাতাটা, এটার মধ্যে আমি করে দিয়েছি। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ রামিসা। তারপর রামিসার হাত থেকে খাতাটা নিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল তার হাতের আঙ্গুলের দিকে। আঙ্গুলের পাশে একটা সামান্য করে কালো দাগ। সেই দাগটা আমার মোটামুটি পরিচিত, কার হাতে যেন দেখছি আমি এমন একটা দাগ। দিমাগে প্রেশার দিলাম, তখনই মনে পড়লো মাফিয়া গাল যখন লাইভে এসেছিল তখন তার হাতেও এমন একটা কালো দাগ দেখেছিলাম। যদিও তার চেহারা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু আঙ্গুলের পাশে কালো দাগটা স্পষ্ট দেখা গিয়েছিল। মাথা পুরো চক্কর দিয়ে উঠলো জিনিসটা ভাবতেই। তার মানে কি এই রামিসাই সেই মাফিয়া গাল? ভিতরে ভিতরে কৌতূহল কাজ করছে একটা। না, কৌতূহল আর বসে রাখবো না, সোজা রামিসাকে জিজ্ঞেস করলাম রামিসা তোমার হাতে ওইটা কিসের দাগ? রামিসা আমার কথা শুনে থমথম খেয়ে যায়। রামিসা বলল কোথায় কিসের দাগ? আমি বললাম হাতের আঙ্গুলের পাশে একটা কালো দাগ দেখলাম, আমি সেটার কথা বলছি। আমার কথা শুনে রামিসা কেমন যেন ঘাবড়ে গেল। রামিসা বলল না না ওটা কিছু না, এমনিতেই চোট লেগেছিল ছোট থাকতে আমার, তখন এই আঙ্গুলের পাশে কালো স্পষ্ট দাগটা পড়েছে। আমি বললাম ও, কিন্তু দাগটা না আমার বেশ পরিচিত। রামিসা বলল আরে কি বলছেন এইসব? হ্যাঁ, আমার হাতের দাগ আপনার পরিচিত হবে কি করে? আপনার কি মাথা গেছে নাকি? হ্যাঁ। আমি বললাম না মাথা যায়নি। আচ্ছা থাক বাদ দাও এখন এইসব কথা, এখন ওঠা যাক, কারণ অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, সেটা বাসায় গিয়ে খাতায় উঠাতে হবে। রামিসা বলল আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আরো কিছুক্ষণ এখানে বসেই পড়বো। আমি বললাম আচ্ছা। তারপর সেখান থেকে চলে এলাম, কিন্তু মনের ভিতরে কেমন যেন একটা খটকা লাগছে। মাফিয়া গালের হাতে যেমন কালো দাগ, ঠিক তেমন কালো দাগ রামিসার হাতে। এটা কি করে সম্ভব? আর তাছাড়া রামিসার সাথে কথা বলার সময় লক্ষ্য করেছি সে কেমন যেন ঘাবড়েছিল। সে যদি সত্যি মাফিয়া গাল না হয় তাহলে ঘাবড়েছিল কেন? তোর মাথা কিছুই কাজ করছে না। না, এইসব নিয়ে আর ভাবতে পারছি না, এবার আড়াল থেকেই মাফিয়া গালের তালাশ করব। এইসব নিয়ে ভাবতে ভাবতে হাঁটতেছিলাম, তখন শামীম ডাক দিল। সে আমার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। শামীম বলল কিরে, কেন ডেকেছে রামিসা তোকে? আমি বললাম আরে অ্যাসাইনমেন্ট করার জন্য সাহায্য চেয়েছিলাম, সে সেটা বাসা থেকে করে এনেছে, সেটাই দিতে ডেকেছিল। শামীম বলল ও ভালো, কিন্তু আকাশ আমার না একটা জিনিস খটকা লাগে, মেয়েটা কেমন যেন অদ্ভুত, কেমন সারাদিন পড়ালেখা নিয়ে ডুবে থাকে, কারোর সাথেই তেমন মেশে না, সবসময় একা একা থাকে। কিন্তু এটার রিজন কি? এটার পিছনে হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে, কারণ দেখা যায় যারা সবসময় চুপচাপ থাকে তারাই কিন্তু পরবর্তীতে গিয়ে ক্রিমিনাল বের হয়। আমি বললাম হ্যাঁ আমারও খটকা লাগে জিনিসটা নিয়ে, তবে আমরা পজিটিভ ভাবে নিলেই পারি, হয়তো সে জীবনে অনেক বড় ধাক্কা খেয়েছে তাই এমন নিশ্চুপ হয়ে থাকে। শামীম বলল হ্যাঁ হতেই পারে, আচ্ছা ছাড় এখন এইসব কথা, চল বাসার দিকে রওনা দিই। আমি বললাম ওকে চল। শামীমের সাথে কথা বলে বাসায় চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। হোটেল বয় এসে খাবার দিয়ে রেখে চলে গেছে। খেয়ে দিয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম, ফোনটা হাতে নিয়ে ডাটা অন করলাম, ফেসবুকিং করবো একটু। কিন্তু অবাক কাণ্ড তখনই ঘটলো যখন আমি ফেসবুক অ্যাপটাতে প্রবেশ করলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ কন্ট্রোলে নিয়ে নিয়েছে, তবে আমি ফেসবুকে প্রবেশ করলাম ইজিলি ভাবে। আমার অ্যাকাউন্ট অন্য কারো কন্ট্রোলে সেটা শিওর হলাম মেসেঞ্জার দেখে। আমার নিজের ইনবক্সে অটোমেটিক মেসেজ আসছে, কিরে অনেক উড়াউড়ি করছিস মনে হচ্ছে। আমি বললাম মানে বুঝলাম না, আপনি কে আর আমার আইডি কেন হ্যাক করেছেন?
আমি কে সেটা আমার কথা শুনেই বুঝে যাবি। আর আইডি হ্যাক করেছি তোর 12টা বাজাতে। আমি বললাম মানে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার 12টা বাজাতে আমার আইডি হ্যাক করেছেন? তুই আমার পিছু কেন লেগেছিস? কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ, মাফিয়া গালকে খুঁজে বের করে ফেলবি এতই সহজ সবকিছু? কথা শুনে বুঝতে বাকি রইলো না যে মাফিয়া গাল আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। তাড়াতাড়ি সেটিংসে চলে গেলাম। সেখানে গিয়ে ইনফরমেশন চেক করে দেখি আমার সমস্ত কিছু মাফিয়া গাল পরিবর্তন করে ফেলেছে। নাম্বার, জিমেল সবকিছু পরিবর্তন করে নিজের মেইল বসিয়ে দিয়েছে। মাফিয়া গাল বলল, আরে সেটিংসে গিয়ে কোনো লাভ নেই, সবকিছু আমার আয়ত্তে। তোর অ্যাকাউন্ট পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছি আমি। আমি বললাম, তাহলে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম কি করে? মাফিয়া গাল বলল, আমি চেয়েছি তাই তুই প্রবেশ করতে পেরেছিস, কারণ আমি সবকিছু পরিবর্তন করলেও সিওর লগ আউট মারিনি, তাই তুই প্রবেশ করতে পেরেছিস। আমি বললাম, মারিননি কেন? মাফিয়া গাল বলল, কারণ আমি চেয়েছিলাম তোর সাথে কথা বলবো, তাই তোর আইডি আয়ত্ত নিয়ে তোর নিজের ইনবক্সেই তোর সাথে কথা বলছি। আমি বললাম, এত ওরা ভালো না, মাথায় রাখবেন যেই পাখির ডানা বেশি বড় হয়ে যায় সেই পাখির উড়তে সমস্যা হয়। মাফিয়া গাল বলল, উড়েছিস তো তুই নিজে, তুই আমার খোঁজ করতে উঠে পড়ে কেন লেগেছিস? কি মরার শখ গজিয়েছে? আমি বললাম, অসাধারণ জোকস, হাসি আসলো আপনার কথা শুনে। মাফিয়া গাল বলল, হাসি বের করে দিব, টেনশন নিস না। মরার জন্য এত উথাল পাতাল হচ্ছিস তো সেই শখ আমি পূরণ করে দিব। সবে মাত্র অ্যাকাউন্ট হ্যাক করেছি, আর একটু ধৈর্য ধর, তারপর তুই নিজেই হ্যাক হয়ে যাবি। আমি বললাম, এই জোকসটা আরো সেরা ছিল, তবে আমার একটু হাসি আসেনি এবার, কারণ এমন আবাল ছাবাল আমি গুনি না। আর আপনি যত বড় মাফিয়া হন না কেন সেই সব আমার দেখার বিষয় না। সো আমার ভয় দেখাতে আসিয়েন না, আপনার মতো অনেক বড় বড় খিলাড়ি দেখছি আমি। সো ফাও ফাও পাগলামো না করে নিজের মতো থাকেন, না হয় নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। মাফিয়া গাল বলল, তুই মনে হয় আমার সম্পর্কে ভালো করে না জেনেই কথা বলছিস। আমি বললাম, আপনার সম্পর্কে না জেনে কথা বলছি না, বরং আপনি আমার সম্পর্কে না জেনে কথা বলছেন। শোনেন, কারোর সাথে পাঙ্গা নেওয়ার আগে দেখে শুনে নিবেন, না হয় পরে দেখা যাবে বিপরীত পক্ষ বাপ লেভেলের মানুষ। সো বুঝে শুনে পাঙ্গা নেবেন। বাপ না চিনে পাঙ্গা নিতে আসবেন তো সোজা বাসমারা খাবেন। মাফিয়া গাল বলল, হারামির বাচ্চা, তুই সত্যি মরবি। মাফিয়া গালের সাথে বিয়াদবি করার ফল তুই পাবি। তোর প্রথম সাদা স্বরূপ আইডিটা চিরতরে পাবি না, বাকি তোকে পরে আমি সাইজ করব। আমি বললাম, এতটা সময় ভালো করে কথা বলছি, কিন্তু এখন আর না। তুইও শুনে রাখ, বাপ না চিনে পাগলামি করার কারণে কিক দিয়ে সোজা দুনিয়া ছাড়া করব তোকে। আর কি বললি তুই? আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি আর পাবো না? তাহলে চ্যালেঞ্জ দিয়ে বললাম, 10 মিনিটে তোর থেকে ফেসবুক অ্যাকাউন্ট আমি আমার কন্ট্রোলে নিব, দেখি পারলে আমার আটকে দেখা। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।